হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 27 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব, যে ক্লাসটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, যেখানে আমরা 20 থেকে 25 প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। এবং আগের ক্লাসগুলো যারা না দেখেছো, 1 থেকে 26 পর্যন্ত ক্লাস রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশনে প্লেলিস্টে লিংক দিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্নতে বলা হয়েছে যে কাজরি কোন রাজ্যের লোকনৃত্য। এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কাজরি সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর কি হবে? উত্তরপ্রদেশ। এবং তোমরা মনে রাখবে, ভারতের যে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য রয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, যেখান থেকে 1 থেকে 2 নম্বর তোমরা পেয়ে যেতে পারো। তো অবশ্যই তোমরা দেখে নেবে, যারা না দেখেছো লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। যারা না দেখেছো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে পেয়ে যাবে। তো এর পাশাপাশি তোমরা মনে রাখবে, লোকনৃত্যের কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের আর যে সকল লোকনৃত্য রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সেগুলি হচ্ছে, একটি হচ্ছে নট্যাঙ্কি, ওকে, নট্যাঙ্কি। দ্বিতীয়টি হচ্ছে ঝোরা ঝোরা। তৃতীয়টি হচ্ছে রাসলীলা। এগুলি সবই হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। এছাড়াও রয়েছে, তোমরা মনে রাখবে, জৈতা। এগুলি সবই হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। এছাড়াও তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, সেটি তোমরা মনে রাখবে। শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কত্থক। কত্থক এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এবং নট্যাঙ্কি, ঝোড়া, রাসলীলা, জৈতা এগুলি সবই হচ্ছে লোকনৃত্য। ক্লিয়ার? এছাড়াও উত্তরপ্রদেশ সম্বন্ধে প্রশ্ন তোমাদের কি আসতে পারে? রাজধানীর কি নাম? রাজধানীর নাম হচ্ছে লখনৌ, হচ্ছে রাজধানীর নাম। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয়? বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে বা ধরিত্রী দিবস, এ ধরনের যদি প্রশ্ন আসে, সঠিক উত্তর হয়ে যাবে 22শে এপ্রিল। সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, 2রা অক্টোবর কোন দিবস হিসেবে পালন করা হয়? গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়। অহিংসা দিবস, আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে, 24শে মার্চ এটি বিশ্ব যক্ষা দিবস বা বিশ্ব টিবি দিবস হিসাবে পালন করা হয়। এবং 5ই জুন, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো নোট করে রাখবে। বিভিন্ন যে দিবস রয়েছে সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ডেজগুলো রয়েছে। 3 নম্বর প্রশ্ন, অ্যাশেজ এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অ্যাশেজ শব্দ, এটি সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা মনে রাখবে, এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। এছাড়াও আরো যে সকল শব্দগুলো রয়েছে ক্রিকেটের সাথে যুক্ত, অবশ্যই নোট করে রাখো, এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। একটি তোমরা তো ক্রিকেট সম্বন্ধে জানোই, ওয়াইড এই শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। তাছাড়াও বাউন্সার এই শব্দটি, এটাও ক্রিকেট খেলার সাথে যুক্ত। তাছাড়াও ডাক এই শব্দটাও ক্রিকেট খেলার সাথে যুক্ত, এটা নোট করে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে। তাছাড়া হচ্ছে ইয়র্কার, ইয়র্কার শব্দটি। তাছাড়াও হচ্ছে অফ স্পিন, লেগ স্পিন, এগুলি সবই হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, অবশ্যই নোট করে রাখবে। এছাড়াও বাকি যে পয়েন্টগুলো রয়েছে, যেমন বক্সিং খেলার সাথে যুক্ত যেগুলো, সেগুলো তোমরা মনে রাখবে। সেগুলো মনে রাখবে, জ্যাব এই শব্দটি, এটি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। তাছাড়াও হুক শব্দটি বক্সিং খেলার সাথে যুক্ত। তাছাড়াও হচ্ছে আপার কাট,
এই শব্দটি তোমাদের পরীক্ষাতে আসে যে আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত, সঠিক উত্তর তখন বক্সিং হয়ে যাবে। এছাড়াও ফুটবল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নোট করে রাখো যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে, হচ্ছে ফ্রি কিক। ফ্রি কিকের কথা যদি বলা হয় ফুটবল সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়াও তোমরা মনে রাখবে পেনাল্টি কিক, এটাও হচ্ছে কিক যদি আসে ফুটবলের সাথে যুক্ত। এছাড়াও ড্রপ কিকের কথা যদি বলা হয় ড্রপ কিক, এটাও হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। ওকে, এছাড়াও লাস্টে যেটা রয়েছে হকি খেলার সাথে যুক্ত যে শব্দগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলোই আমি আলোচনা করে দেবো। যেমন রোল ইন, রোল ইন এটা হচ্ছে হকির সাথে যুক্ত। এছাড়াও আরেকটি আছে তোমাদের হিট ইন, এটাও হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে, তোমরা পেয়ে যাবে এগুলোর মধ্যে একটি। তো তোমরা উত্তরের সময় তোমরা ভুল করে ফেলো, তো উত্তরগুলো এরকম ভাবে মনে রাখার জন্য আমরা একটি নতুন ব্যাচ কোর্স শুরু করেছি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচ সেট, যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 5000 প্রশ্নোত্তর রয়েছে সেখানে, এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো এবং কমন জিকে প্রশ্নোত্তর। এখানে তোমরা কি কি সুবিধা পেয়ে যাবে এই ব্যাচ কোর্সে যুক্ত হলে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হবে। প্রতিটি পরীক্ষা এবং মক টেস্টের সুবিধা রয়েছে, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, প্রিন্ট আউটের সুবিধা রয়েছে, এবং পরীক্ষার আগে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে। এগুলোর মধ্যেই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। এবং তোমরা যদি যুক্ত হতে চাও এই ব্যাচ কোর্সে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং বা গ্রুপ বি লিখে। ক্লাস শুরু হয়ে গিয়েছে, ভর্তি চলছে, মাত্র 299 টাকা প্রাইস রাখা হয়েছে। তোমরা যারা হতে চাও অবশ্যই হতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 4 নাম্বার, বিশ্বে সর্বপ্রথম জিএসটি কোন দেশ চালু করে? জিএসটি সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে, দেশের কথা যদি বলা হয় মনে রাখবে ফ্রান্স সঠিক উত্তর হয়ে যাবে। 1954 সালে, 1954 সালে ফ্রান্স জিএসটি শুরু করেছে। এবং জিএসটির ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, ভারতে কবে চালু হয়? ভারতের কথা যদি বলা হয় ভারতে জিএসটি শুরু হয়েছে তোমরা মনে রাখবে 1 জুলাই, 1 জুলাই 2017 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে এই 1 জুলাই এই দিনটিকে জিএসটি দিবস হিসাবে পালন করা হয়। এবং ভারতে জিএসটি সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? প্রথম ভারতের কোন রাজ্যে জিএসটি চালু হয় যদি বলা হয়, জিএসটি বিল পাস হয়, সেখানে হয়ে যাবে অসম রাজ্যে সর্বপ্রথম লাগু হয়। ওকে, এবং শেষে জিএসটি কোন রাজ্যে লাগু হয়? সর্বশেষের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীরে সর্বশেষে লাগু হয়। এবং সংবিধানের কত ধারাতে কত নম্বর আর্টিকেলে যদি বলা হয় জিএসটি সম্বন্ধে উল্লেখ আছে, সেখানে হয়ে যাবে 279 এতে উল্লেখ রয়েছে জিএসটি সম্বন্ধে। এই প্রশ্নগুলো মনে রাখলেই যথেষ্ট, এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন সাধারণত আসবে। এছাড়াও আরেকটি পয়েন্ট মনে রাখবে, জিএসটি কর যদি ফাঁকি দেওয়া হয় তাহলে, বা জিএসটি কর যদি চুরি করা হয় তাহলে কত বছর পর্যন্ত জেল হতে পারে? সর্বাধিক 5 বছর জেল হতে পারে, এটা উল্লেখ রয়েছে 279 এতে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হলো 5 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কার খেলাধুলার সাথে যুক্ত নয়? এই 4টি অপশন রয়েছে এখানে, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, গ্র্যামি পুরস্কার। খেলাধুলার সাথে যুক্ত নয়, মনে রাখবে এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যামি পুরস্কার। এটি খেলাধুলার সাথে যুক্ত নয়। এটি কিসের সাথে যুক্ত? গ্র্যামি পুরস্কার। এটি হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে যুক্ত, সঙ্গীতের সাথে যুক্ত হচ্ছে গ্র্যামি পুরস্কার, এবং এটি 1959 সালে এই পুরস্কার শুরু হয়, গ্র্যামি পুরস্কার দেওয়া। ওকে, এছাড়াও বাকি অপশনগুলো আলোচনা করে দিই, এগুলো থেকেও প্রশ্ন আসবে। অর্জুন পুরস্কারের কথা যদি বলা হয়, এই পুরস্কারটি খেলাধুলার পারদর্শিতার জন্য দেওয়া হয় এবং কবে শুরু হয়েছিল? 1961 থেকে এটি শুরু হয়। এবং দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলার প্রশিক্ষক বা কোচদের দেওয়া হয়, যারা কোচ, ওকে,
খেলাধুলার যারা কোচ বা প্রশিক্ষণ দেয় তাদেরকে দেওয়া হয় এবং এটি 1985 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটি খেলাধুলার বিশেষ অবদানের জন্য দেওয়া হয় এবং 1991-92-তে এটি শুরু হয় দেওয়া। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, আদি পুরাণ কার রচনা? এখানে 4টি অপশন রয়েছে, জিনসেন, কালিদাস, পতঞ্জলি, চরক। সঠিক উত্তর কি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট উত্তরটি হয়ে যাবে জিনসেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন এ করছো সঠিক উত্তর। এবং তোমরা এখানে আদি পুরাণ সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে। এটি জৈন ধর্মের একটি গ্রন্থ। এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত? জৈন ধর্ম। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আদি পুরাণ কোন ধর্মের সাথে সম্বন্ধিত, তো এটি হয়ে যাবে জৈন ধর্মের সাথে সম্বন্ধিত। এবং এই গ্রন্থে জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্করের অর্থাৎ ঋষভদেবের দশম জন্মের কথা বর্ণিত রয়েছে। প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন? ঋষভদেব ছিলেন। ঋষভদেব, তার দশম জন্মের কথা বর্ণনা করা রয়েছে আদি পুরাণে। এই পয়েন্টটা মনে রাখবে। জৈন ধর্মের সাথে সম্বন্ধিত হলো আদি পুরাণ এবং জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্করকে ঋষভদেব, তার দশম জন্মের কথা উল্লেখ রয়েছে এখানে এবং এটি রচনা করেছেন জিনসেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো আলোচনা করে দিই। যেমন কালিদাসের রচনার কথা যদি বলা হয়, মেঘদূত খুবই গুরুত্বপূর্ণ, অভিজ্ঞানম শকুন্তলম, এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা। পতঞ্জলির কথা যদি বলা হয়, মহাভাষ্য খুবই গুরুত্বপূর্ণ একটি মহাভাষ্য, এটি কার রচনা? পতঞ্জলির রচনা। চরকের কথা যদি বলা হয়, চরক থেকেই বোঝা যাচ্ছে তার রচনা হচ্ছে চরক সংহিতা, এটি চরকের রচনা। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ছোট্ট মহাসাগর কোনটি? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তর ধরো এ সঠিক হলো, সেখানে এ নিচে এ লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বি যদি হয় বি লিখে কমেন্ট করবে, সি হলে সি, ডি হলে ডি, এভাবে কমেন্ট করে জানাবে তোমরা। তো এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর্কটিক মহাসাগর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশ্বের সবচেয়ে ছোট্ট মহাসাগর। ওকে, এবং সবচেয়ে বড় মহাসাগরের কথা যদি বলা হয়, সবচেয়ে বড় মহাসাগর বিশ্বের, সেখানে হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন জ্বালানো হলে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। হাইড্রোজেন জ্বালানো হলে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে জল উৎপন্ন হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জলের সংকেত কি? H2O হলো জলের সংকেত। ওকে, এছাড়া তোমরা আরো মনে রাখবে হাইড্রোজেন আবিষ্কার কে করেছিলেন? হাইড্রোজেনের কথা বলা হয়েছে, এই হাইড্রোজেন আবিষ্কার করেছেন, তোমরা মনে রাখবে হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছেন হাইড্রোজেন। এবং এর বৈশিষ্ট্য হলো হাইড্রোজেন এটি সবচেয়ে হচ্ছে হালকা গ্যাস। হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস। এছাড়াও মনে রাখবে এখানে জলের কথা উল্লেখ রয়েছে, H2O হলো জলের সংকেত এবং জলের পিএইচ মান হচ্ছে 7 হচ্ছে জলের পিএইচ মান। এবং পিএইচ এর ফুল ফর্ম যদি বলা হয়, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হলো পিএইচ এর ফুল ফর্ম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা কোন ধাতুর দূষণের কারণে হয়? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে lead. অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা অপশন সি করেছে সঠিক উত্তর। এবং leadকে কি বলা হয়? পিবি দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও তোমরা আরো পয়েন্ট মনে রাখবে, রক্তাল্পতার কথা উল্লেখ রয়েছে এখানে। রক্তাল্পতা ভিটামিন B6 এর অভাবে হয়। ভিটামিন B6 এর অভাবে হয় রক্তাল্পতা। এছাড়াও আরো মনে রাখবে যেমন পারদের কথা উল্লেখ রয়েছে, যাকে HG চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর প্রভাবে কি রোগ হয়? পারদের প্রভাবে হয় মিনামাটা রোগ হয়। তোমাদের পরীক্ষাতে আসে যে মিনামাটা রোগ কিসের প্রভাবে বা কিসের অভাবে দূষণের কারণে হয়? সঠিক উত্তর হয়ে যাবে পারদ। আর্সেনিকের ফলে কি হয়? আর্সেনিকের ফলে যে রোগটি হয় সেটি তোমরা মনে রাখবে ব্ল্যাক ফুট ডিজিজ। ওকে, ব্ল্যাক ফুট
ডিজিজ রোগটি হয়। ওকে, এছাড়াও কোবাল্টের কথা রয়েছে, সিও দ্বারা প্রকাশ করা হয় কোবাল্টকে। এর অভাবে বা প্রভাবে ডায়রিয়া রোগ হতে পারে, ডায়রিয়া রোগ। এছাড়াও রক্তচাপ হ্রাস পায়, রক্তচাপ হ্রাস পায়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পারদের প্রভাবে হয় মিনামাটা রোগ, ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের ফলে, লেডের ফলে হয় রক্তাল্পতা যাকে অ্যানিমিয়া বলা হয়, কোবাল্টের জন্য হয় ডায়রিয়া, রক্তচাপ হ্রাস পায়। এই পয়েন্টগুলো মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন হলো ধনুবিদ্যা কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 4টি অপশনের মধ্যে ভুটান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভুটানের জাতীয় খেলা হচ্ছে ধনুবিদ্যা। এবং ভুটানের রাজধানীর কি নাম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। ভুটানের রাজধানীর কি নাম? এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন শ্রীলঙ্কার কথা যদি বলা হয়, শ্রীলঙ্কার জাতীয় খেলার কি নাম? ভলিবল হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় খেলা। আমেরিকার জাতীয় খেলা কি? বেসবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা। ওকে, এবং স্পেনের জাতীয় খেলা কি? স্পেনের জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। বিভিন্ন দেশের যে জাতীয় খেলা সেখান থেকে প্রশ্ন আসে, যেমন শ্রীলঙ্কার হচ্ছে ভলিবল, আমেরিকার বেসবল, ভুটানের হচ্ছে ধনুবিদ্যা বা তীরন্দাজি, এবং ষাঁড়ের লড়াই হচ্ছে স্পেনের জাতীয় খেলা। 11 নম্বর প্রশ্ন, ভেম্বনাদ ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। কেরালায় ভেম্বানাদ রয়েছে হ্রদটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন রত্নাগিরির কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ওখানে, এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য। উড়িষ্যার কথা যদি বলা হয়, উড়িষ্যাতে রয়েছে ভিতরকণিকা, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য। তামিলনাড়ু রাজ্যে কি রয়েছে? পিচাভরম ম্যানগ্রোভ অরণ্য। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। এবং তোমাদের 10 থেকে 15টি যদি ম্যানগ্রোভ অরণ্য করো, এখান থেকেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে যদি পরীক্ষাতে আসে। আমাদের ম্যানগ্রোভ অরণ্য 10 থেকে 15টা আছে, যেমন মহারাষ্ট্রের রত্নাগিরি, ভিতরকণিকা উড়িষ্যার, পিচাভরম হচ্ছে তামিলনাড়ু। এরকম 10 থেকে 15টা করলেই যথেষ্ট, তার বেশি করার দরকার নেই। এগুলো থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে পেয়ে যাবে। ক্লিয়ার? এবং তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। 12 নম্বর প্রশ্ন দেখো, সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সূর্য মন্দির সান টেম্পলের কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্য রাইট অ্যান্সার। তো মন্দির এবং মসজিদ সম্বন্ধে তোমাদের জোর 30টি প্রশ্ন বার হবে, মন্দির প্লাস মসজিদ, এখান থেকে তোমাদের 1 নাম্বার আসতেও পারে, তোমরা করে রাখবে অবশ্যই। আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আমাদের 30 থেকে 40টি মন্দির মসজিদ সম্বন্ধে ভিডিও রয়েছে, 30 থেকে 40টি প্রশ্ন রয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, টেলিগ্রাম চ্যানেলে PDF দেওয়া রয়েছে, তাছাড়াও আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং উড়িষ্যার পুরী জেলার কোণার্ক নামক স্থানে রয়েছে সূর্য মন্দির। সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কে অবস্থিত। এছাড়া মনে রাখবে এটি কত সালে নির্মাণ হয়? 1278 সালে এটি নির্মাণ হয়। এবং কে নির্মাণ করেছেন সান টেম্পল বা সূর্য মন্দির? মনে রাখবে নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ দেব বর্মন। ওকে, নির্মাণ করেছিলেন। এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে কত সালে? এটাও আসতে পারে যে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে 1984 সালে পেয়েছে। এবং ইউনেস্কো সম্বন্ধে প্রশ্ন বলা হয়েছে, ইউনেস্কো সম্বন্ধে আসতে পারে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে, প্যারিসে সদর দপ্তর। এবং ইউনেস্কো কবে প্রতিষ্ঠা হয়? 1946 সালে প্রতিষ্ঠা হয়। এগুলো মনে রাখবে। তো আমরা এখানে কি কি প্রশ্ন আলোচনা করলাম? সূর্য মন্দির উড়িষ্যার কোণার্ক নামক স্থানে অবস্থিত। কত সালে এটি প্রতিষ্ঠা হয়? 1278 সালে। কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহদেব বর্মন নির্মাণ করেছিলেন। এবং ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কত সালে সূর্য মন্দির? 1984 সালে। তোমরা খাতা কলমে অবশ্যই নোট করে রাখবে। এবং ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত, ফ্রান্সের প্যারিসে। এবং ইউনেস্কো প্রতিষ্ঠা হয় 1948 সালে।
ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, আমেরিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে কলম্বাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। এছাড়া তোমরা মনে রাখবে ভাস্কো দা গামার কথা যদি বলা হয় 1498 সালে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। কোথায়? কালিকট বন্দরে এসে পৌঁছান এবং তিনি ভারতের খোঁজ পান জলপথের মাধ্যমে। ওকে, এছাড়াও রবার্ট পিয়েরির কথা যদি বলা হয়, তিনি উত্তর মেরুর খোঁজ পেয়েছেন বা উত্তর মেরু আবিষ্কার করেছেন রবার্ট পিয়েরি। তো এখান থেকে আমরা 3টা প্রশ্ন পেয়ে গেলাম। একটি হচ্ছে আমেরিকা কলম্বাস আবিষ্কার করেন, ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে পৌঁছান এবং 1498 সালে ভারত আবিষ্কার করেন, ভারতের খোঁজ পান। ওকে, এবং রবার্ট পিয়েরি উত্তর মেরু আবিষ্কার বা খোঁজ করেন। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতে রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীহরিকোটা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটি অবস্থিত এবং এটি ইসরো রকেট উৎক্ষেপণ কেন্দ্র, এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত রকেট লঞ্চার কেন্দ্র। ওকে, এছাড়া আরও কিছু যেমন হেডকোয়ার্টার রয়েছে, নিউ দিল্লির কথা যদি বলা হয়, এখানে রয়েছে ডিআরডিও রয়েছে, ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত এবং এর কাজ কি? ডিআরডিওর কাজ এটি ডিফেন্সের জন্য বা প্রতিরক্ষার জন্য অস্ত্রশস্ত্র নির্মাণ করা এই সংস্থার কাজ। ওকে, এবং ব্যাঙ্গালোরের কথা যদি বলা হয়, এখানে কার হেডকোয়ার্টার রয়েছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর হেডকোয়ার্টার রয়েছে। ওকে, এই পয়েন্টটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হলো 15 নম্বর, ক্যালকুলেটর কে আবিষ্কার করেন? এ ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষাতে আসে, 20 থেকে 30টি প্রশ্ন বার হবে কে আবিষ্কার করেন, যেমন কম্পিউটার কে আবিষ্কার করেন, টেলিভিশন কে আবিষ্কার করেন, তেজস্ক্রিয় মৌল, পর্যায় সারণী, এ ধরনের প্রশ্ন এসে থাকে। তো ক্যালকুলেটর সঠিক উত্তর হয়ে যাবে পাস্কাল আবিষ্কার করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও রাদারফোর্ডের কথা যদি বলা হয়, রাদারফোর্ড তিনি কি আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা বা পরমাণু নিউক্লিয়াস বা প্রোটন আবিষ্কার করেন। এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে, রাদারফোর্ড আবিষ্কার করেন। রন্টজেনের কথা যদি বলা হয়, এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। ওকে, এবং মেন্ডেলিভ তোমরা তো নিশ্চয়ই জানো, পিরিয়ডিক টেবিল যাকে কি বলা হয়? পর্যায় সারণী বলা হয়, পর্যায় সারণী আবিষ্কার করেন। ওকে, তো এরকম 20 থেকে 25টি প্রশ্ন বার হবে। তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া আমাদের পেড কোর্সে যুক্ত হতে পারো, সেখানে আমরা সম্পূর্ণ ক্লাস ওখানে করিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, তুয়ারেগ উপজাতি কোথায় বসবাস করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আফ্রিকাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আফ্রিকাতে তুয়ারেগ উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের স্থানান্তরিত কৃষি কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে ঝুম চাষ পদ্ধতি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্থানান্তরিত কৃষিকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে ঝুম চাষ পদ্ধতি বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া তোমরা মনে রাখবে, যেমন এখানে রয়েছে উত্তর পূর্ব ভারতের যে পাহাড়ি অঞ্চলে কৃষি পদ্ধতি ঝুম বলা হয়, এছাড়াও উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের স্থানান্তরিত কৃষিকে কি বলা হয়? পডু বলা হয়। এটি কোথায়? এটি হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কৃষি পদ্ধতি। এবং দীপার কথা যদি বলা হয়, এটি হচ্ছে মধ্যপ্রদেশের প্রচলিত নাম হচ্ছে দীপা, এবং কুমারী এটি কেরালার কথা যদি বলা হয়, কেরালা বা পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলের প্রচলিত নাম। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, চন্দন কাঠ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা এখানে মনে রাখবে কর্ণাটক আর কি কি জন্য ফেমাস রয়েছে? কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে, এছাড়াও রয়েছে রেশম উৎপাদনে। কেরালার কথা যদি বলা হয়, কেরালার মশলার কথা যদি বলা হয়, মশলা চাষের জন্য ফেমাস, মশলা উৎপাদন। তামিলনাড়ুর কথা যদি বলা হয়, এখানে কি রয়েছে? এবং উত্তরপ্রদেশ রাজ্যের কি রয়েছে? আখ ইক্ষু উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এবং তামিলনাড়ুর কথা যদি বলা হয়, তামাক, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে তামাকের জন্য। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে এখানে,
কর্ণাটক এবং কেরালা সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে কেরালা রাজ্যে। ওকে, কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে। এছাড়া তোমাদের সিলিকন ভ্যালির কথা যদি বলা হয়, সিলিকন ভ্যালি বা সিলিকন সিটি, সিলিকন ভ্যালি বা সিলিকন সিটি হবে বেঙ্গালুরুকে বলা হয়, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে বলা হয়। এবং এখানে ভাষার কথা যদি বলা হয়, কর্ণাটকের ভাষা কি? কর্ণাটকের হচ্ছে কন্নড় ভাষা। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে ডাকেন? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোকসভার গঠনের কথা যদি বলা হয়, লোকসভা গঠন কবে হয়েছে? 1952 সালে লোকসভা গঠন হয়েছে 6 মে 1952। এবং রাজ্যসভার কথা যদি বলা হয় 3রা আগস্ট 1952। ওকে, লোকসভা 6 মে 1952, রাজ্যসভা হচ্ছে 3 আগস্ট 1952। এছাড়া তোমরা মনে রাখবে লোকসভাকে কি বলা হয়? নিম্নকক্ষ বলা হয় এবং এর মেয়াদ হচ্ছে 5 বছর। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ মান কত? সঠিক উত্তর হয়ে যাবে 7.4। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। এবং পিএইচ এর ফুল ফর্ম পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হচ্ছে পিএইচ এর ফুল ফর্ম। এবং রক্তের প্রকৃতি কিরূপ যদি বলা হয়, রক্তের প্রকৃতির কথা যদি বলা হয়, এটি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। যেহেতু 7-এর বেশি সেহেতু এটি ক্ষারীয় প্রকৃতির, এবং 7-এর যদি কম হতো তাহলে হতো আম্লিক প্রকৃতির। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেরালার সাক্ষরতার হার কত % রয়েছে বর্তমানে। ওকে, এবং কেরালার রাজধানীর কি নাম? রাজধানী। এবং সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয়, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এগুলো সবই সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক। এবং কত স্কোর করতে পারলে 20টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।